ওয়েলকাম বন্ধুরা, আজকে নতুন ভিডিও। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এরই পার্ট 2। তো এই ভিডিওটাতে আমরা অম্বুডসম্যান সম্পর্কে শিখবো। তো দেখা যাক কিভাবে এই অম্বুডসম্যানটা কাজ করে। তো ইন্স্যুরেন্স অম্বুডসম্যান বা বীমা ন্যায়পাল, তো এটার কাজ কি, তো এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়, প্রথম আমরা দেখি কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স আইন, যে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, আমরা জানি এটা এখনো বলবৎ আছে এবং এটা এখনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখনো ভারতীয় ইন্স্যুরেন্স সেক্টরে এটা অ্যাক্টিভ আছে। তো এই বীমা আইন 1938 সালের যে বীমা আইন এবং 1999 মানে 1999 সালের যে আমরা আইআরডিএআই অ্যাক্ট ছিল, সেই দুটো অ্যাক্টের উপর বেস করে 2007 সালে ইন্স্যুরেন্স অম্বুডসম্যান রুল এটা অ্যাক্টিভ হয় এবং এটার মাধ্যমে 25 এপ্রিল 2017 থেকে ইন্স্যুরেন্স অম্বুডসম্যান বা বীমা ন্যায়পালটা অ্যাক্টিভলি ভাবে কাজ করতে শুরু করে। তো এটার কাজ কি ইন্স্যুরেন্স অম্বুডসম্যান? তো এর আগে আমরা বিভিন্ন আমরা এজেন্সিস দেখেছি, যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট ফোরাম, স্টেট কমিশন, ন্যাশনাল কমিশন। তাহলে অম্বুডসম্যানটা আলাদা কি? তো আমরা যেমন নর্মাল যে কোনো আমার যে কোনো ন্যায়ের ক্ষেত্রে আমরা দেখি, যেমন সুপ্রিম কোর্ট আছে, তেমনি ডিস্ট্রিক্ট জজ কোর্ট বা আমার হাইকোর্ট এরকম আছে। ঠিক সেই রকমই ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও আমরা যেমন ডিস্ট্রিক্ট ফোরাম, স্টেট ফোরাম এগুলো দেখলাম, স্টেট কমিশন, ন্যাশনাল কমিশন, ঠিক একইভাবে ইন্স্যুরেন্স অম্বুডসম্যান আছে। সেটা কিরকম? আমাদের ভারতীয় বীমা ভারতীয় যে আইনের যেমন সুপ্রিম কোর্ট, ঠিক সেই একই রকম ভাবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা অনেকটা সুপ্রিম কোর্টের মতো কাজ করে। তো এর যা রায় সেটা ফুল অ্যান্ড ফাইনাল। এটা কাস্টমার বা ইন্স্যুরেন্স কোম্পানিকে এটা মানতেই হবে, এটা মানতে তারা বাধ্য। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখছি। তো প্রথমত ইন্স্যুরেন্স অম্বুডসম্যান এরা একটা মিডিয়েটর হিসেবে কাজ করে কাস্টমার এবং ইন্স্যুরেন্স কোম্পানি। যদি কোনো কাস্টমারের কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগটা কাস্টমার ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়েছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি সেই অভিযোগটা ঠিকঠাক ভাবে প্রসেস করেনি বা সেটা কাস্টমারের মনোপুত হয়নি, তখন কি করে কাস্টমার সেটা অম্বুডসম্যানে অভিযোগটা জানায় এবং সেই অভিযোগ জানানোর জন্য অম্বুডসম্যান একটা ইন্স্যুরেন্স কোম্পানি এবং আপনার কাস্টমারের কাছে একটা মিডিয়েটর বা এখানে কাউন্সিলরের কাজ করে, মধ্যস্থতার কাজ করে। প্রথমে মধ্যস্থতার কাজ করে, যদি এই মধ্যস্থতা কাজের ফলেই যদি জিনিসটা সলভ হয়ে যায়, তাহলে ইন্স্যুরেন্স অম্বুডসম্যানকে রায় বা অ্যাওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, জিনিসটা এখানেই শেষ হয়ে যায়। যদি এবার যে রেকমেন্ডেশনটা দিল সেটা যদি কাস্টমার না মেনে নেয়, তখন ইন্স্যুরেন্স অম্বুডসম্যান একটা ফাইনাল রায় দেয় বা অ্যাওয়ার্ড যেটাকে বলা হয় দেয়। সেটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল, সেটা কাস্টমার এবং ইন্স্যুরেন্স কোম্পানি দুজনকেই মানতে হবে। তো এটা দেখি কিভাবে কাজ করে। যেটা আমি বললাম যে ইন্স্যুরেন্সের যে রায়টা দেবে সেটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, এর পরে আর কোথাও কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না। তো আমরা দেখি কিভাবে কমপ্লেন করা যায়, কারা কমপ্লেন করতে পারে। তো এখানে কারা কারা কমপ্লেন করতে পারে ইন্স্যুরেন্সে? যে কোনো কাস্টমার বা ইনসিওর্ড, ইনসিওর্ড হচ্ছে কাস্টমার আর ইনসিওরার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি বা বীমা কোম্পানি। একটা আমরা ইনসিওর্ড কে আমরা লাইফ অ্যাসিওর্ড বলতে পারি, ইনসিওর্ড বলতে পারি, কাস্টমার বলতে পারি, সেম জিনিস। আর একই দিকে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনসিওরার বলতে পারি, ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারি, বা বীমা দানকারী অর্গানাইজেশন বা কোম্পানি এভাবে বলতে পারি। তো যে কোনো কাস্টমার বা ইনসিওর্ড সে অ্যাপ্লাই করতে পারে বা তার লিগ্যাল যে তার উত্তরাধিকারী আছে বা তার নমিনি আছে, যে অ্যাসাইনি আছে, অ্যাসাইনিটা আমরা একটা পরের চ্যাপ্টারে দেখবো অ্যাসাইনি জিনিসটা কি। তো অ্যাসাইনি আছে, তারা এটাকে অ্যাপ্লাই করতে পারে। তাদের যদি কোনো, তারা প্রথমে ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যাপ্লাই করবে এবং তারা যদি সেখানে মনোপ্রীত না হয় তখন এখানে অম্বুডসম্যানে অ্যাপ্লাই করবে এবং সেই অনুযায়ী অম্বুডসম্যান তার কাজটা করবে। তো আমি দেখি কখন এটা তারা অ্যাপ্লাই করবে। যদি এখানে একদম আপনাকে দেখিয়ে দিচ্ছি, যদি প্রথমে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে তারা অ্যাপ্লাই করছে, ইন্স্যুরেন্সে যা কাস্টমারের যা অভিযোগ হচ্ছে, এবং যদি ইন্স্যুরেন্স কোম্পানি সেটা রিজেক্ট করে দেয় বা যদি কমপ্লেনটা রিসিভ হয়েছে কিন্তু কোনো রকম রিপ্লাই যদি না দেয়, তাহলে
অথবা রিপ্লাই দিয়েছে কিন্তু সেটাতে কাস্টমার স্যাটিসফাইড নয়, তাহলেও সেখানে ইন্স্যুরেন্স যে কাস্টমার সে তখন অম্বুডসম্যানে অ্যাপ্লাই করতে পারে। তো এবার আমি দেখছি, এবার হ্যাঁ, কতদিনের মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি এই যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যখন আমি ঠিক জিনিসটা পেলাম না, তার ১ বছরের মধ্যে বা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি রিজেকশন পাওয়ার পর তার ১ বছরের মধ্যে আমাকে আমাকে অম্বুডসম্যানে অ্যাপ্লাই করতে হবে। ১ বছর টাইম আছে, ১ বছর ক্রস করে গেলে আমি আর অম্বুডসম্যানে অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এই যে অম্বুডসম্যানে অ্যাপ্লাই করছি তার জন্য এই যে কেসটা, পার্টিকুলার এই কেসটা যেন লোয়ার যে কোর্টগুলো আছে যেমন ডিস্ট্রিক্ট ফোরাম, স্টেট কমিশন, ন্যাশনাল কমিশন, এইগুলো যেন মানে এই পর্যায়ে যেন না থাকে। যেমন যে এখানেও রায়দান চলছে, আবার এখানেও আমি অ্যাপ্লাই করলাম, এখানে যতক্ষণ না আমি মানে সমস্ত জায়গা থেকে অন্য জায়গায় এটা প্রসেসে থাকলে হবে না। মানে একদম যেন ডিস্ট্রিক্ট ফোরাম বা ন্যাশনাল ফোরামে কোনো রকম এর প্রসেসে না থাকে। তো কোনো রকম পেন্ডিং যেন না থাকে, যে কমপ্লেন ইজ নট পেন্ডিং ইন এনি কোর্ট, কনজিউমার ফোরাম অর ইন আরবিট্রেশন। তো এইভাবে এটা হতে হবে, তবেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এখন রিকমেন্ডেশন বাই অম্বুডসম্যান, আমি যেটা বললাম প্রথমে ইন্স্যুরেন্স অম্বুডসম্যান কি করবে, একটা রিকমেন্ডেশন দেবে। রিকমেন্ডেশনটা কি কি দিতে পারে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, এখন রিকমেন্ডেশনেরও দেওয়ার সার্টেন প্রোটোকল আছে, একটা প্রসেস আছে। তো সেই প্রসেসটা কি, আমি একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখিয়েছি। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা রিকমেন্ডেশনটা দেবে। প্রথম হচ্ছে, যখন কাস্টমার অ্যাপ্লাই করলো, অভিযোগটা দায়ের করলো অম্বুডসম্যানে, তার ১ মাসের মধ্যে অম্বুডসম্যান কি করবে, একটা রেকমেন্ডেশন জারি করবে। রেকমেন্ডেশনটা কি, একটা কাস্টমার এবং ইন্স্যুরেন্স এজেন্টকে বলবে যে তোমাদের এই এই প্রবলেম, তাহলে এই এই প্রসেসগুলো মেনে তোমরা এটাকে মেনে নাও, এটাকে সমস্যাটা সমাধান করে নাও। এটা হচ্ছে রেকমেন্ডেশন। এবার যদি, এবার কি করবে, এটার জন্য প্রত্যেককে একটা করে কপি পাঠাবে, কাস্টমারকে এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে। যে রেকমেন্ডেশনটা দিয়ে দুজনকে একটা কপি পাঠালো, এবং এই রেকমেন্ডেশনটা কাস্টমার পাওয়ার ১৫ দিনের মধ্যে কাস্টমারকে জানাতে হবে যে আমি এটা পেয়েছি। মানে এই রিসিভ করতে হবে যে আমি এই রেকমেন্ডেশনটা পেয়েছি, এবং এটা ১৫ দিনের মধ্যে জানাতে হবে বাই রাইটিং। এটা খুব ইম্পর্টেন্ট, যে লিখিতভাবে, মৌখিকভাবে বললে হবে না। রেকমেন্ডেশনটা যে অ্যাকসেপ্টেড হয়েছে, আমি পেয়েছি, সেটা রাইটিং ভাবে জানাতে হবে। এবার ধরুন আমি এই রেকমেন্ডেশনটা পেলাম, কিন্তু কাস্টমার এই রেকমেন্ডেশনে রাজি নয়, তো তাহলে কি হবে, কাস্টমার রিজেক্ট করতে পারে। যদি রিজেক্ট করে তাহলে অম্বুডসম্যান তার নেক্সট স্টেজ রায় দেবে, একদম ফাইনাল যে রায় সেটা দেবে। যদি ধরুন এবং কাস্টমার সেটাতে এগ্রি হয়ে গেল, যে রেকমেন্ডেশন দিয়েছে তাতে রাজি হয়ে গেল, সে রিজেক্ট করলো না, তাহলে এই যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে একটা কপি অফ অ্যাকসেপ্টেন্স, এই যে আমি যেটা অ্যাকসেপ্ট করেছি, কাস্টমার যেটা অ্যাকসেপ্ট করেছে, যে রেকমেন্ডেশন দিয়েছে তার একটা কপি, সেটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাতে হবে। শুড বি সেন্ট টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। সেটা কতদিনের মধ্যে, সেটা ১৫ দিনের মধ্যে। তো এই জবে আমি পেয়েছি রেকমেন্ডেশনের কপি, তার ১৫ দিনের মধ্যে আমাকে জানিয়ে দিতে হবে যে আমি এটাকে অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, রিসিভিং সাচ অ্যাকসেপ্টেন্স লেটার। এটাও এখানে কিন্তু রাইটিং কনফার্মেশন, রিটেন কনফার্মেশন। তো এটাও রিটেন হতে হবে। এই দুটোর মধ্যে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই। প্রথম হচ্ছে, আমি যে রেকমেন্ডেশনটা পেয়েছি সেটা জানাতে গেলে পাওয়ার ১৫ দিনের মধ্যে আমাকে কাস্টমারকে জানাতে হবে যে আমি এটা পেয়েছি, হয়ে গেল। এবার এটা পাওয়ার আমি ১৫ দিনের মধ্যে, এটা পাওয়ারও আমার ১৫ দিনের মধ্যে আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে আমাকে জানাতে হবে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি, সেটা ১৫ দিনের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে। ঠিক আছে, তো এটা যেন ক্রস না হয়ে যায়, তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তো এবার ধরুন এখানে যে যদি এটা রেকমেন্ডেশনটা কাস্টমার না মেনে নেয়, তখন কি হবে। তো আগে আমি এই প্রসেসটা একটা ফ্লোচার্টের মধ্যে দেখে নিচ্ছি। আচ্ছা দাঁড়ান, এটা আমি তো, হ্যাঁ, এখানে অম্বুডসম্যান আছে, কাস্টমার আছে, আর ইন্স্যুরার আছে। এখানে হচ্ছে কাস্টমার বা লাইফ অ্যাসিওর্ড বা ইনসিওর্ড, আর এখানে ইন্স্যুরার মানে ইন্স্যুরেন্স কোম্পানি, আর এখানে অম্বুডসম্যান। এবার কাস্টমার অভিযোগ জানালো, যে কত দিনের মধ্যে জানালো, ১ বছরের মধ্যে কাস্টমারকে জানাতে হবে। মানে
ইন্স্যুরেন্স কোম্পানিতে অভিযোগ জানানোর 1 বছরের মধ্যে। এবার অম্বুডসম্যান কি করলো, এটা পাওয়ার পর 1 মাসের মধ্যে রেকমেন্ডেশন দিল যে তোমরা এই প্রসেস ফলো করো। রেকমেন্ডেশন দিল 1 মাসের মধ্যে, মানে এই অভিযোগটা পাওয়ার 1 মাসের মধ্যেই অম্বুডসম্যান একটা রেকমেন্ডেশন দিল এবং সেইটার কপি দুজনকেই পাঠালো, ইন্স্যুরেন্স কোম্পানিকেও পাঠালো এবং কাস্টমারকেও পাঠালো। কপি শুড বি সেন্ট টু both the customer and the insurance company, compliant and insurance company। তো দুজনকেই পাঠালো। এবার রেকমেন্ডেশন হ্যাভ টু বি অ্যাকসেপ্ট ইন রাইটিং, যদি সেটা অ্যাকসেপ্ট করে সেটাকে রাইটিং দিয়ে জানাতে হবে এবং কাকে জানাতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে 15 দিনের মধ্যে। ঠিক আছে, তো এটা গেল। না এখানে যেটা হলো যে আমাকে 15 দিনের মধ্যে জানাতে হবে যে আমি লেটারটা পেয়েছি, আমি যে রেকমেন্ডেশনটা পেয়েছি কাস্টমারকে এটা 15 দিনের মধ্যে জানাতে হবে। এবং কাস্টমার যদি এটা অ্যাকসেপ্ট করে নেয়, লেটার পাওয়ার 15 দিনের মধ্যে এটা ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে যে আমি এই রেকমেন্ডেশনটা মেনে নিয়েছি, এবং সেই অনুযায়ী সেটা প্রসেস হবে, সেটা রিজলভ হয়ে গেল। রেকমেন্ডেশন যদি মেনে নেয় তাহলে রিজলভ হয়ে গেল। এবার যদি রিজলভ না হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে অ্যাওয়ার্ড বাই অম্বুডসম্যান একটা রায় দেবে, সেই রায়টা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল, সেটাকে মেনে নিতে হবে এবং রায়দানেরও একটা প্রোটোকল আছে, মানে নির্দিষ্ট সার্টেন স্টেপ বাই স্টেপ এটা হবে। তো সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো কিভাবে এটা হচ্ছে দেখে নিই। তো তো রায়দানের ব্যাপারটা এখানে একটা স্টেপ বাই স্টেপ আমরা যাব, দেখি কিভাবে হয়। এখানে রায়দানের একটা সার্টেন নিয়ম আছে যে রায়দানটা অবশ্যই কখনোই যেন 20 লাখের বেশি না হয়, সমস্ত রকম খরচা ইনক্লুড করে যেন রায়দানটা 20 লাখের বেশি যেন ক্রস না করে, এটা একটা জিনিস। অ্যাওয়ার্ড শুড বি মেড উইদিন এ পিরিয়ড অফ 3 মান্থস, মানে যবে আমি কাস্টমারের কাছ থেকে রিপ্লাই মানে অভিযোগটা পেয়েছি তার থেকে 3 মাসের মধ্যে অম্বুডসম্যানকে রায় দিতে হবে। 3 মাসের মধ্যে অম্বুডসম্যানকে রায় দিতে হবে যে এই যদি কাস্টমার না মেনে নেয় তখন এটা 3 মাসের মধ্যে রায়টা দিতে হবে এবং এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল। এবং অ্যাওয়ার্ড শুড বি, এই যে এটা একইভাবে কাস্টমারের কাছেও যাবে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও যাবে, যেমন কাস্টমারের কাছেও এর কপি একটা করে যাবে যে এই রায়টা আমি ফাইনাল দিলাম। অম্বুডসম্যান সেটা কাস্টমারকেও দিল, ইন্স্যুরেন্স কোম্পানিকেও দিল। এবার একই জিনিস যে এখানে হচ্ছে অ্যাওয়ার্ড উইদিন 30 days অফ রিসিপ্ট অফ অ্যাওয়ার্ড। এবার যবে যে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর ইন্স্যুরেন্স কোম্পানিকে 30 দিন এক্সট্রা টাইম দেওয়া হলো, এই 30 দিনের মধ্যে এটাকে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট করে দিতে হবে। কাস্টমার যেটা পাওয়ার কথা এবং যে রায়ে যেটা বলা আছে সেটা 30 দিনের মধ্যে কাস্টমারকে সেই জিনিসটা পুরোপুরি মিটিয়ে দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে, এবং এটা হচ্ছে একদম ফুল অ্যান্ড ফাইনাল জিনিস এবং এরপরে কোনো রকম আর চেঞ্জ করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের অম্বুডসম্যানের অ্যাওয়ার্ডের জিনিসটা। আমি এটা আরেকবার দেখিয়ে দিই, ফ্লোচার্টটা দেখিয়ে দিই অ্যাওয়ার্ডটা কিভাবে হয়। এখানে কাস্টমার আছে, এখানে ইন্স্যুরার আছে, মানে ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে অভিযোগ জানানো হলো এবং ঠিক তার অভিযোগ জানানোর থেকে 3 মাসের মধ্যে কাস্টমার এই অম্বুডসম্যান একটা রায় দিল এবং এই রায়টা কখনোই 20 লাখের বেশি হবে না, এবং এই রায়ের কপিটা কাস্টমার এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠানো হলো, রিটেন একদম কপি পাঠানো হলো। এবং এখানে এই রায়টা পাওয়ার পর ইন্স্যুরেন্স কোম্পানিকে 30 দিন টাইম দেওয়া হলো এবং 30 দিনের মধ্যে এই রায়টাকে দুপক্ষকেই মেনে নিতে হবে এবং কাস্টমারকে ফুল অ্যান্ড ফাইনাল যেটা রায়ে উল্লেখ করা আছে সেই অ্যামাউন্টে পেমেন্ট দিয়ে দেওয়া হবে। তো এটা গেল আমার অ্যাওয়ার্ডের। তো এইভাবেই আমি ভিডিওটা একদম শেষে চলে এসেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন, এবং যদি আপনি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে আপনার কেরিয়ার সূত্রপাত করতে চান তাহলে অবশ্যই এলআইসিতে আপনি জয়েন করুন এবং এই সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি আমাকে মোবাইলে যোগাযোগ করতে পারেন, আমাকে মেল করতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।